আসলে আমাদের বাংলাদেশে তো সমস্যার শেষ নেই। একটা কথা বারবারই বলি, সারা অঙ্গে ব্যথা, ওষুধ লাগাবো কোথায়? বাংলাদেশের পরিস্থিতিটা হচ্ছে এরকম। তো আমি মনে করি যে আসলে এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদের সবার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় আমাদের সেটা করতে হবে। সব মানুষকে সচেতন করতে হবে। যদি আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চাই, তাহলে সমাজের যারা নেতৃত্বস্থানীয়, যারা নেতৃত্বে আসবে, সেই নেতৃত্বের জায়গাগুলা করে দেওয়া উচিত সৎ ও যোগ্য ব্যক্তিদের। যদি সমাজের এই জায়গাগুলা যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে আমাদের সমস্যা, যে সমস্যাগুলোর কথা আমরা বলতেছি, সেই সমস্যাগুলো অনেকাংশেই সমাধান হবে। আর শেরপুরের কথা যদি বলি, শেরপুর তথা বাংলাদেশের অর্থনীতিটা আসলে নির্ভরশীল অনেকটাই কৃষির উপরে, তাই না? তো আমরা ছোটবেলায় পড়াশোনা করছি যে বাংলাদেশের উর্বরতার শক্তি হচ্ছে প্রায় 25%, এবং চীনের ভূমির উর্বরতা শক্তি 8%, কিন্তু তারা উৎপাদন করতেছে প্রায় 60 থেকে 70% উৎপাদন করতে পারতেছে, কিন্তু আমরা করতে পারতেছি 10%, 20%ও আমি করতে পারতেছি না উৎপাদন। তো এইটার জন্য আসলে সবার আগে আমি যেটা মনে করি, আমি একজন কৃষকের সন্তান, আমি যে সমস্যাগুলো সবচেয়ে সবার আগে দেখি সেটা হচ্ছে, গতদিন একটা বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম মূলা শাক বা ওই লাল শাক আটি বিক্রি করতেছে 1 টাকা বা 2 টাকা, কিন্তু আমরা শহরে এসে এটা কিনে খাচ্ছি 15 টাকা বা 10 টাকা। যে কৃষক 1 টাকা বিক্রি করতেছে 1 টাকা, আর এখানে কিনতেছে আমি 10 টাকা, 9 টাকার ডিফারেন্স। এই 9 টাকা যাচ্ছে কার পকেটে? একটা সিন্ডিকেট আছে। তো এই যে সিন্ডিকেটের পকেটে টাকা ঢুকতেছে, যারা উৎপাদন করতেছে তাদের পকেটে কিছু নাই, তারা উৎপাদনে অনুৎসাহিত হচ্ছে, টোটালি অনুৎসাহিত হচ্ছে। তো আমাদের এই সিন্ডিকেটটা ভাঙতে হবে সবার আগে। তারপরে যেটা করতে হবে যে আপনার প্রযুক্তি, আপনার আজকে আমরা প্রযুক্তিতে পৃথিবী এমন এক জায়গায় চলে গেছে, আপনি যদি কল্পনা করেন উন্নত রাষ্ট্রের সাথে আমাদের সাথে ডিফারেন্স করেন, আমরা মিনিমাম 50 থেকে 100 বছর পিছিয়ে আছি। অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোতে মানে কৃষি কাজে যেভাবে প্রযুক্তি ব্যবহার করতেছে, যেভাবে উৎপাদন বৃদ্ধি করতেছে, সেইটা আমরা টোটালি করতে ব্যর্থ। এটার কারণ হচ্ছে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারতেছি না। তো আমাদের যে এই যে বারবার একটা কথা বলি যে শিক্ষা ব্যবস্থা আমাদের সবই আছে, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কিন্তু আদৌ কি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি পড়াশোনা হচ্ছে? আদৌ হচ্ছে? সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে, যুগোপযোগীর যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আমি আজকে থেকে 20 বছর 30 বছর আগে যে ব্যবস্থা ছিল সেটা যদি আমরা আঁকড়ে ধরে বসে থাকি, তাহলে আমরা তো উন্নয়ন, ওই যে মুখে বলবো হবে উন্নয়ন, কিন্তু হবে না। তো আমাদের যেটা করতে হবে, দক্ষ জনশক্তি গড়ে তোলার আগে যেটা করতে হবে যে শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং যুগোপযোগী শিক্ষা প্রণয়ন করতে হবে। তো তারপরে এখন আমাদের টেকনোলজির যুগ, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমি আমার জায়গা থেকে, অভিজ্ঞতা থেকে যদি বলি যে কেউ যদি দক্ষতার সহিত আইটি স্কিল ডেভেলপমেন্ট করে, আমরা বারবার বলি যে চাকরির পিছনে আমরা ছুটার চেষ্টা করি, কিন্তু আমরা নিজেকে যদি ওইভাবে দক্ষ করে তুলতে পারি, বা আমরা যদি ওই সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারি প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা ইয়াকে, তাহলে দেখা যাবে কি চাকরির পিছনে আমাদেরকে ছুটতে হবে না, চাকরি আমাদের পিছনে ছুটবে। এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই জায়গাগুলো আমাদের নিশ্চিত করতে হবে। ওই ব্যান্ডেজের উপরে ব্যান্ডেজ দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না, একদম রুট লেভেলে ঢুকতে হবে, সমস্যাটা কোথায়, সেই সমস্যাগুলোর সমাধান আমাদের করতে হবে। যদি আমরা এই সমস্যার সমাধানগুলো করতে পারি, তাহলে একটা সুন্দর শেরপুর আমরা পরিণত করতে পারবো। তো শেরপুরের যে এখন মৌলিক সমস্যাগুলা, আমাদের সম্মানিত রাশিদুল ইসলাম ভাই বলে গেছে যে প্রায় মানে একটা মানে আমি যতটুকু, আমি তো মোটামুটি গ্রামে গঞ্জে হাঁটি, তো প্রায় দেখি লাস্ট কয়েকটা ইউনিয়ন আমি হেঁটে দেখলাম যে মেইন রাস্তাগুলা ছাড়া ভিতরে যতগুলা রাস্তা আছে, সকল রাস্তার অবস্থা এত বাজে, কল্পনার বাইরে। নাগরিক সেবা বলতে ন্যূনতম সেবা আমি আমার শেরপুর মানুষ পাই কিনা আমার সন্দেহ আছে। ন্যূনতম নাগরিক সেবাটা এই শেরপুরবাসীর নাই। আপনি সদর হসপিটালে যাবেন, একটা সুস্থ আমি নিজে, আমার আমার সন্তান গতদিন, আমার ছোট ছেলেটা অসুস্থ হয়ে গেছে, ডায়রিয়া, আমি হসপিটালে নিয়ে যাব,
বেড নাই, ডাক্তার নাই। এটার জন্য আমরা লড়াই করতেছি, গত 1.5 বছর থেকে লড়াই করতেছি, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, অনেক কিছুই বলার ছিল। তো আমরা চাই সবার আগে আরেকটা লাস্ট কথা বলে যাই, রাজনৈতিক হয়রানিটা একটু বন্ধ করতে হবে। এখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছেন, আমরা দেখতে পাই যে এক দল ক্ষমতায় আসলে আরেক দলকে যে নিপীড়ন, নিষ্পেষিত বা নির্যাতন, এই রাজনৈতিক হয়রানিগুলো আপনারা একটু বন্ধ করবেন। সকলেই মিলে, যেই এমপি হন, যেই হন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই শেরপুরটাকে যাতে আমরা একটা মডেল জেলা হিসেবে রূপান্তরিত করতে পারি। যে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করে মানে বাংলাদেশের যাতে একটা মডেল হিসেবে আমরা রূপান্তরিত করি, পরিবর্তনটা আমাদের শেরপুর থেকেই হোক। ধন্যবাদ সকলকে।